Hello, good morning, boys. Welcome to the digital class of today. I think and hope you are all well. I am also well. So, boys, today we shall read and discuss the poem under lesson number 6, Sea Fever by John Masefield. So, boys, you are asked to open at page number 48 of your textbook and follow. First of all, before going to the main point, we have to discuss the introduction in brief so that you can understand the poem properly. So, guys, get ready yourself and listen to the discussion here now. The poem Sea Fever by John Edward Masefield appeared in his first collected works, Saltwater Ballads, which was published in 1902. So I use a bilingual method to make you understand what I am talking about. That is সি ফিভার যে কবিতাটা জন এডওয়ার্ড মেসফিল্ড পুরো নাম কবির তিনি যে লিখেছেন এটা প্রথম কালেকটিভলি এটা প্রকাশ পায় 1902 সালে সল্ট ওয়াটার ব্যালাড নামে। The theme of the poem is obvious, wanderlust. Sea fever, এই সি ফিভার কথাটার মানেই হচ্ছে ওয়ান্ডার থার্স্ট, অর্থাৎ ভ্রমণের তেষ্টা। ইন আওয়ার মাদার টাং, ভ্রমণের তেষ্টা বা ভ্রমণ তৃষ্ণা যেটাকে আমরা বলি। The poet hears the call of the sea, an irresistible invitation to adventure, exploration, independent living. So, boys, বুঝতে পারছো যে কবি শুনতে পান, কি শুনতে পান? একটা অপ্রতিরোধ্য একটা ইনভাইটেশন, একটা আমন্ত্রণ শুনতে পান সমুদ্রের কাছ থেকে। কি জন্য না, সেখানে একটা অ্যাডভেঞ্চার আছে, একটা অভিযান আছে, সেখানে একটা এক্সপ্লোরেশন আছে, অনুসন্ধান করার মতো জায়গা আছে, আর স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর একটা জায়গা হচ্ছে সমুদ্র। সো সমুদ্রের কাছ থেকে এই ধরনের ইনভাইটেশন পাওয়ার পর কবি নিজেকে আর বদ্ধ রাখতে পারেন না। Most people experience wanderlust from time to time. তো দেখো, বেশিরভাগ আমাদের কি হয়, বেশিরভাগ মানুষের মধ্যেই একটা ভ্রমণের তৃষ্ণা থাকে। সেটা টাইম টু টাইম যে যেমনভাবে পারে সে সেমনভাবে সেটাকে মিট করার চেষ্টা করে। সো সাম মে উইশ অনলি টু হাইক থ্রু উডস অর ড্রাইভ এ কার ইন দ্য কান্ট্রি। কেউ কেউ কী করে, যে অনেকে জঙ্গলে ভ্রমণ করতে ভালোবাসে, আবার কারো ইচ্ছা হয় যে নিজের দেশেই কার ড্রাইভ করে খানিকটা ঘুরে নিজেদের তুষ্ট করার একটা ইচ্ছে অনেকেরই মধ্যে থাকে। Some may wish only to hike through woods or drive a car in the country. Others may wish to cruise the Caribbean or rocket into outer space. আবার কেউ কেউ ক্যারিবিয়ান সিতে ভ্রমণ করার ইচ্ছে প্রকাশ করে, আবার কেউ কেউ আমাদের মহাকাশেও যাবার ইচ্ছে কেউ কেউ প্রকাশ করে। These are all the thirst for traveling or voyage. Masefield's poem Sea Fever sums up the allure and excitement of traveling in a yawing ship on rolling on wind blown seas. তো মেসফিল্ডের যে সি ফিভার কবিতাটা, এই কবিতাটার
কবিতাটা হচ্ছে এই মানুষের সমস্ত ইচ্ছে, ভ্রমণের ইচ্ছেগুলোকে একসঙ্গে যে ভ্রমণের যে আকর্ষণ, এগুলোকে একসঙ্গে করে জিস্ট করে এখানে কবি লিখেছেন যে জাহাজটি প্রবল বাতাসের মধ্যে দিয়ে যাবে, দুলতে দুলতে এগিয়ে চলবে, আর তিনি সেই জাহাজে যাবেন। এখন এই কবিতাটার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চাইছেন সেটার একটুখানি এক্সপ্রেশন তোমাদের দিলে সুবিধা হবে যে মনে রাখার জন্য। যে আমি যখন কবিতা ক্লাসে পড়াই তখন তোমরা জানো যে প্রত্যেকটা কবি কবিতার মধ্য দিয়ে হিউম্যান লাইফ বা নেচারকে এক্সপ্লোর করার চেষ্টা করেন। দ্য মিস্ট্রিজ অফ নেচার অ্যান্ড হিউম্যান লাইফ ইজ টু বি এক্সপ্লোর্ড বাই দ্য পোয়েমস রিটেন বাই দ্য পোয়েটস ইন ইংলিশ অ্যান্ড ইন আদার ল্যাঙ্গুয়েজ অলসো। সো তোমরা বুঝতেই পারছো যে কবিতার লেখার সঙ্গে মানুষের জীবনের বা সামাজিক জীবনের একটা কোথাও যেন মিল থাকে বা সেটাকে ইন্ডিকেট করার চেষ্টা করা হয়। সো এই কবিতাটার মধ্যেও সেরকম একটা মেটাফর আছে বলতে পারো। মেটাফর মানে হচ্ছে রূপক বা অ্যালেগরিক্যাল, এই কথাটা ইউজ করা হয় ইংলিশে, যে রূপক তাৎপর্য, এই কথাটা ব্যবহার করা হয়। অর্থাৎ সি ফিভার একটা সিম্বল, সেই সিম্বলটাকে হিউম্যান লাইফে ইনভেস্ট করে হিউম্যান লাইফকে ডেসক্রাইব করা হয়। So the poem also bears a covert allegorical significance, which is the underlying meaning of this poem. আর প্রত্যেকটা কবিতার মধ্যে একটা আন্ডারলাইং মিনিং থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি ইমপ্লাইড মিনিং অফ দ্য পোয়েম। এখানে কবি যে কবিতাটা লিখেছেন সেই কবিতাটাতেও একটা কভার্ট অ্যালেগরিক্যাল সিগনিফিক্যান্স আছে, অর্থাৎ রূপক তাৎপর্য একটা এর মধ্যে আছে, যেটা লুকিয়ে আছে এই কবিতার মধ্যে, সেটা আমাদের বুঝে নিতে হবে। হিউম্যান লাইফ ইজ লাইক আ সি ভয়েস, যে মানুষের যে জীবন, এই মানুষের জীবনটা হচ্ছে একটা সি ভয়েসের মতো, সামুদ্রিক ভ্রমণের মতোই একটা বিষয়। The journey of our life starts from our birth and ends with death. দেখো, মানুষের জীবনের যে জার্নিটা সেটা শুরু হয় মানুষের জন্ম দিয়ে, তারপর সেটা চলতে থাকে এবং একটা সময়তে মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায়, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য লাইফ অ্যান্ড দ্যাট ইজ দ্য ডেথ। আর সেই মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের জীবনের যে যাত্রা, যে ভয়েস, সেই ভয়েসটা শেষ হয়ে যায়। So human life is like a sea voice. The journey of our life starts from the birth and ends with death. All of us must undertake this journey in all circumstances. এই যে জীবনের যে যাত্রা, জীবনের যে শুরু থেকে জন্ম থেকে শেষ পর্যন্ত মানুষের যে যাত্রা, যে ভ্রমণ, সেটা কেউ যদি মনে করে কোনো মানুষ যে নেব না, দ্যাট ক্যান নট বি ডিনাইড। নেব না বলা যায়, নেব না বলা যায় না। এটা জীবনের যে কোনো পরিস্থিতি আসুক না কেন, এই জার্নিটা সবাইকেই আন্ডারটেক করতে হয়। বাট বি ইট ফেয়ার অর ফাউল, এবং এই যাত্রার পথে আবহাওয়া খারাপ থাকুক বা পরিস্থিতি খারাপ থাকুক বা পরিস্থিতি ভালো থাকুক, সবটাই হচ্ছে গিয়ে মেনে নিতে হয়। We might have a companion with us during our journey, but we are all alone in the vast world. এই যাত্রার পথে হয়তো আমরা অনেকেই কম্প্যানিয়ন পাবো, অনেকের সঙ্গী পাবো, কিন্তু এই বিশাল পৃথিবীতে শেষ অবধি আমরা একাই যাব। সুতরাং we cannot escape from our duties and obligations. আমাদের যে দায়িত্ব, আমাদের যে ডিউটি, আমাদের যে দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটিস, সেইগুলো থেকে আমরা কিন্তু পালিয়ে যেতে পারি না। সেগুলো আমাদের মিট করতে হয়, সেগুলো আমাদের ফেস করতে হয় এবং সেইগুলোকে আমাদের পারফর্ম করতে হয়। উই মাস্ট পারফর্ম দেম
till our lifelong journey comes to an end. এবং তোমরা জেনে রাখবে, এখন তোমাদের বয়স অল্প, কিন্তু তাহলেও তোমরা জেনে রাখবে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জার্নির পথে যা যা সমস্যা আসে, যা যা দায়িত্ব তাদের ঘাড়ে দেওয়া হয়, সেইগুলিকে পারফর্ম করেই তাদেরকে যেতে হয়। এখান থেকে ফাঁকি দিয়ে চলে যাবার আর কোনো উপায় নেই। যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হচ্ছে, জীবন পৃথিবী ছেড়ে মানুষ চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষকে এই দায়িত্ব পালন করে যেতে হয়। অ্যান্ড ডেথ ব্রিংস আস ফাইনাল রেস্ট। এবং এখানে বোঝানো হয়েছে ফাইনাল রেস্ট বলতে চিরন্তন যে বিশ্রাম মানুষ নিতে পারে, সেটা একমাত্র মৃত্যুর পরেই হতে পারে। So, boys, I think you have understood the introduction of this poem, that is the Sea Fever, today. Now we shall read and discuss the main theme, that is the substance of the poem here. So, listen to me first carefully, so that you may understand or realize or understand that poem very, very clearly. So, clear concept about the story of this poem is to be learned here. So, the summary of this poem, that is, the poet expresses a strong fascination for a sea life. তো আমরা দেখছি কি যে কবি তার জীবনের একটা ফ্যাসিনেশন হয়ে গেছে যে তিনি সি ভয়েসে যাবেন, অর্থাৎ সি ভয়েসে যাবেন। সি ভয়েসের কথা শুনলে তিনি মুগ্ধ হয়ে যান। হি অনলি ওয়ান্টস এ টল শিপ অ্যান্ড দ্য ফুল স্টার টু গাইড হিজ শিপ। তো তিনি এই ক্ষেত্রে কী চান? শুধুমাত্র কিছু তার দরকার নেই, একটা লম্বা জাহাজ চাই, আর সেই লম্বা জাহাজকে গাইড করার জন্য একটা পোল স্টার চাই, অর্থাৎ পোল স্টার মানে ধ্রুবতারা চাই। He loves to enjoy many a charm of the sea. Many a charm. Charm মানে আকর্ষণ, অনেকগুলো আকর্ষণ সমুদ্রে তিনি চান। কি কি আকর্ষণগুলো চান? তার মধ্যে আছে দ্য জার্কি মোশন অফ দ্য সি। জাহাজটা যে যাবে, ঝাঁকুনি দিয়ে দিয়ে যাবে, সেইটা তিনি ফিল করবেন, এটা একটা চার্ম। দ্য হাউলিং অফ দ্য উইন্ড, আর প্রচণ্ড স্পিডে বাতাস বইবে, সামুদ্রিক বাতাস বইবে, তার যে হাউলিং সাউন্ড সেটা তিনি ফিল করবেন, তার ভালো লাগবে। দ্য হোয়াইট সেলস ফ্লাটারিং ইন দ্য উইন্ড, আর এই বাতাসে জাহাজের যে মাস্তুল, সেলস বলা হয়, তো সেগুলো সাদা কালারের কাপড়ে তৈরি করা হয়, তো এইগুলো পথ করে উড়বে, সেটাও তিনি ফিল করবেন, তার ভালো লাগবে। দ্য গ্রে মিস্ট কাভারিং অফ দ্য সারফেস অফ দ্য সি। গ্রে মিস্ট অর্থাৎ ধূসর কালারের কুয়াশা দিয়ে সমুদ্রের উপরটা ঢাকা থাকবে, এটা তিনি চান। আর কি চান? দ্য হোয়াইট ক্লাউড সেলিং ইন দ্য স্কাই, আর আকাশে দেখা যাবে সাদা সাদা মেঘ, তারা দলে দলে উড়ে যাচ্ছে। এই যে ন্যাচারাল সিন, এটা তিনি চান। আর কি চান? দ্য স্প্রে থ্রোন আপ ইন দ্য এয়ার। দ্য স্প্রে থ্রোন আপ ইন দ্য এয়ার, আর কি চান তিনি? স্প্রে অর্থাৎ ফেনা, যেগুলো আকাশে উড়ে উড়ে যাবে, সেটা তিনি চান। সমুদ্রের কুয়াশার মাঝে উষার আগমন তিনি চান। এখানে একটা কথা মনে হচ্ছে বাদ হয়ে গেল, না ঠিকই আছে। দ্য অ্যাডভেন্ট অফ ডন অ্যামিডস গ্রে মিস্ট, এই কথাটা তোমাদের বাদ গিয়েছিল। এই যে সমুদ্রের উপরটা গ্রে মিস্টে ঢাকা থাকবে, সেই সময়তে কি হবে না, ভোরবেলা এটাকে ভেদ করে সূর্য উঠে আসবে, সেই সিনটাও তিনি অনুভব করতে চান। দ্য হোয়াইট ক্লাউড সেলিং ইন দ্য স্কাই, সাদা সাদা মেঘ একটু আগে বললাম, তারা আকাশে উড়ে উড়ে যাবে। দ্য স্প্রে থ্রোন আপ ইন দ্য এয়ার। দ্য স্প্রে থ্রোন আপ ইন দ্য এয়ার, আর বাতাসে যে উৎক্ষিপ্ত জলরাশি কণা, যেটা ফেনার কথা বললাম, স্প্রে, সেটা তিনি অনুভব করতে চান। দ্য ফোম ব্রকেন অ্যান্ড স্ক্যাটার্ড,
and the wild shrills of the girls. অর্থাৎ এই যে আহ, জাহাজ চলার ফলে সমুদ্রের জলে ধাক্কা লেগে যে ফোম তৈরি হয়, যে ফেনা তৈরি হয়, সেগুলো ব্রোকেন হয়ে সেগুলো স্ক্যাটার্ড হবে, ছড়িয়ে পড়বে। আর সঙ্গে সঙ্গে সিগাল মানে হচ্ছে বাংলায় বলা হয় শঙ্খচিল। এই শঙ্খচিলের আর্তনাদ, চিৎকার, তীক্ষ্ণ গলার চিৎকার, যেটাকে বন্য চিৎকার বলা হয়, সেই চিৎকার তিনি শুনতে পাবেন। এবং এই সমস্ত কিছুই একটা অ্যালিউর, তার কাছে একটা আকর্ষণ, একটা ফ্যাসিনেশন, এইগুলো তিনি এখানে এনজয় করতে পারবেন। দ্য কল অফ দ্য সি ইজ ইরেসিস্টেবল টু হিম। এই যে সমুদ্রের যে ডাক, সেই সমুদ্রের ডাকটা তার কাছে অপ্রতিরোধ্য, লেখক বা কবির কাছে অপ্রতিরোধ্য। দ্যাট মিন্স দ্য পোয়েট ক্যান নট ডিনাই দ্য কল অফ দ্য সি। অর্থাৎ সমুদ্রের ডাককে কবি ডিনাই করতে পারেন না। হি উইশেস টু লিভ অ্যান অ্যাডভেঞ্চারাস ভ্যাগ্রান্ট লাইফ অ্যাজ আ সেইলর। তিনি একজন নাবিক হিসেবে সমুদ্রের এটা ফ্রি, একটা যাকে বলে দুঃসাহসিক, ভ্যাগ্রান্ট মানে বললাম ভবঘুরে জীবনযাপন তিনি করতে চান একজন নাবিক হিসেবে। হোয়েন দ্য ট্রিপ ইজ ডান, জগার এই ট্রিপ মানে ভয়েস, এই ভয়েসটা যখন শেষ হয়ে যাবে, হি উইল লাইক টু হিয়ার আ গে স্টোরি ফ্রম এ ফেলো সেলার। আর এই ট্রিপটা যখন শেষ হয়ে যাবে, ভয়েসটা যখন শেষ হয়ে যাবে, তখন তিনি তার ফেলো সেলার মানে তার মতোই আরেকজন সহ নাবিকের কাছ থেকে একটি আনন্দের গল্প শুনতে চান। দেন হি উইল গো টু স্লিপ অ্যান্ড এনজয় আ প্লেজেন্ট ড্রিম। তারপরে তিনি চলে যাবেন ঘুমোতে এবং সেখানে একটা মধুর ঘুম দেবেন, একটা মধুর স্বপ্ন উপভোগ করবেন। ঘুমোতে চলে যাবেন আর ঘুমের মধ্যে একটা সুন্দর স্বপ্ন উপভোগ করবেন। নাও বয়েজ, under lesson number 6 is the main come to the main point, that is Sea Fever, composed by John Edward Masefield. Here's a very brief introduction also in the textbook, and follow that. John Edward Masefield was an English poet, writer, and a poet laureate of the United Kingdom, that is Britain, from 1930 till his death. মৃত্যুর আগে পর্যন্ত জন এডওয়ার্ড মেসফিল্ড ছিলেন একজন ইংরেজ কবি, লেখক, এবং তিনি 1930 সাল থেকে তার মৃত্যু দিন পর্যন্ত তিনি এই অবস্থায় ছিলেন। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নভেল। তিনি বাচ্চাদেরও নভেল লিখেছেন এবং লিখে বিখ্যাত হয়েছেন। দু একটা এখানে নাম দেওয়া আছে, দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। এই দুটো গল্পের নাম দেওয়া আছে, যেখানে ছেলেদের বা বাচ্চাদের নিয়ে তিনি লিখেছেন। এখানে যে পোয়েমটা আছে তার একটা ছোট্ট করে জিস্ট তোমাদের এখানে দেওয়া আছে, দেখো উপরে। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট feels at the anticipation of a sea voyage. এখানে কবি কথা বলেছেন, সেই তার উত্তেজনার কথা বলেছেন, তার আকর্ষণের কথা বলেছেন, যে একটা আসন্ন সি ভয়েস সম্পর্কে তার যে এক্সাইটমেন্ট, কবি সেই সম্পর্কে এখানে বলেছেন কবিতার মধ্যে। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য seascape reveals the eternal desire of a man to seek the splendor of nature. দেখো, প্যাশনেট ডেসক্রিপশান, অর্থাৎ এই প্যাশান থাকলে কোনো একটা জিনিস একটা মানুষ যেভাবে করতে পারে নর্মালি সেটা হয় না, সব প্যাশন থাকবে। তার মানে এখানে এতটাই ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে যে তিনি এটাকে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। সিস্কেপ অর্থাৎ আমাদের ল্যান্ডস্কেপ যেমন থাকে, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে সারফেস এরিয়া অফ ল্যান্ড, তেমনি সিস্কেপ হচ্ছে সারফেস এরিয়া অফ দ্য সি।
তার বর্ণনা, তার সঙ্গে তার ওয়েদার, তার সঙ্গে অ্যাটমসফিয়ার, সবটাই তিনি বর্ণনা করেছেন। অ্যান্ড দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান, এবং মানুষের যে চিরন্তন একটা আকাঙ্ক্ষা থাকে, একটা থার্স্ট থাকে টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, অর্থাৎ আমাদের যে প্রকৃতি আছে সেই প্রকৃতির যা যা কিছু গ্র্যান্ডিয়ার আছে, স্প্লেন্ডার আছে, সেইগুলোকে সুন্দর করে, হ্যাঁ, চমৎকার যেগুলো আছে প্রকৃতির, সেগুলোকে সুন্দরভাবে মানুষ খোঁজার যে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথা এখানে বলা হয়েছে। সো বয়েজ, টুডে I will not read the stanzas of this poem, but until this, I think you are able to understand the meaning and the inner meaning and the summary of this poem today. So that's all today, boys. Thank you.